মাগো, দেখতে একদম পেতনির মতো লাগছে। সে আর দেরি না করে ড্রেসিং টেবিল থেকে দ্রুত টিস্যু পেপার নিয়ে মুখের হলুদগুলো ঘষে ঘষে মুছতে লাগল। রুমের এই নিস্তব্ধতা কাঁপিয়ে হৃদি আপন মনেই গুনগুন করে গান গেয়ে উঠল। ভালোবেসে এবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তো কিছুই। পরের লাইনটা গাওয়ার আগেই আচমকা এক ঝোড়ো বাতাসের বেগে একটা চেনা পুরুষালী কণ্ঠস্বর তার কানের কাছে ভেসে এলো। ও আমার বুলবুলি সোনা ময়না রে, ভালোবেসে চইলে আসিস, সামলাও এখন আমাকে। চমকে উঠল হৃদি, ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল তার। সে সাথে সাথে পেছন ফিরে তাকালো, আর তাকানো মাত্রই তার চোখ দুটো চড়ক গাছ। দুই হাত বুকের ওপর ভাঁজ করে রুমের দরজা বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে খুদ শুভ্র। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি। এই মাঝরাতে নিজের ঘরে হুট করে শুভ্রকে এভাবে দেখে হৃদি যেন আস্ত একটা ভূত দেখল। সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। আ শুভ্র আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। সে শিকারী ঈগলের মতো এক ছিটকে ছুটে এসে নিজের দুই হাত দিয়ে হৃদির মুখটা শক্ত করে চেপে ধরল। তারপর চারপাশটা একবার দেখে নিয়ে ফিসফিস করে ধমকে উঠল। স্টুপিড, চিল্লাচ্ছিস কেন? পুরো বাড়ির মানুষকে জাগাবে নাকি? হৃদি তখনও আতঙ্কে ছটপট করছে। শুভ্রর হাতের নিচে তার মুখ থেকে শুধু অস্পষ্ট শব্দ বেরোল। শুভ্র আস্তে করে তার হাতটা সরিয়ে নিল। হৃদি বড় বড় শ্বাস নিতে নিতে সাথে সাথে জেরা করার ভঙ্গিতে বলল, আপনি আপনি এই মেঝেতে মাঝরাতে এখানে কিভাবে এলেন? হ্যাঁ, শুভ্র একটা হালকা দেবদূতের মতো হাসল। তারপর হৃদির একদম কাছে এসে ঠাট্টার ছলে বলল। হেলিকপ্টার দিয়ে সরাসরি তোর ছাদ পেয়ে চলে এসছে। হৃদি রেগে গিয়ে বলল, ফাজলামি করছেন আমার সাথে? শুভ্র চোখের ইশারায় দুষ্টুমি ফুটিয়ে তুলে বলল। না তো, প্রেম করছে। হৃদি মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, অসভ্য একটা। অসভ্যতা মধ্যে এখনো করিয়ে নাই, এখন করব। আয়, প্রেম করে। কথাটা শেষ হতে না হতেই শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় হৃদিকে কোলে তুলে নিল। আকস্মিক এই কাণ্ডে হৃদি পড়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে নিজের দুই হাত দিয়ে শুভ্রর গলা শক্ত করে জড়িয়ে ধরল। তারপর শুভ্রর বুকের ওপর হাত দিয়ে ধাক্কা মারতে মারতে ফিসফিস করে ব্যাকুল গলায় বলল, কি করছেন কি? নামান আমায়। আর আপনি প্লিজ এখান থেকে চলে যান, কেউ দেখে ফেলবে। শুভ্র এদিকে কোলে নিয়েই ধীর পায়ে বিছানার দিকে এগোতে এগোতে বেশ ভাব নিয়ে বলল। আই ডোন্ট কেয়ার। বলেই শুভ্র হৃদিকে নিয়ে বিছানায় চলে আসলো। সে অত্যন্ত আলতো করে হৃদিকে বিছানায় শুইয়ে দিল। তারপর কোনো সুযোগ না দিয়েই নিজের মুখটা নামিয়ে হৃদির হলুদ মাখার নরম গালের সাথে নিজের গালটা গাঢ়ভাবে মেখে দিল। শুভ্রর এমন হুট করে গা ঘেঁষে আসা আর গাল লিপটানো ভালোবাসায় হৃদি লজ্জায় আর আবেশে তার চোখ জোড়া শক্ত করে বন্ধ করে ফেলল। শুভ্র হৃদির শরীরের উপর আধ শোয়া হয়ে এক হাত দিয়ে তার চিবুকটা ছুঁয়ে দিল। হৃদির সেই লজ্জায় রাঙা মুখের দিকে তাকিয়ে তীব্র আকুলতায় বলল, বিশ্বাস কর দিদি, তুই আমাকে পুরো পাগল করে দিয়েছিস। হ্যাঁ, আজ তোকে ভিডিও করে দেখার পর থেকে নিজেকে কোনোভাবেই আর ধরে রাখতে পারছিলাম না। তোর এই রূপ আর ভালোবাসার টানে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছুটে এসেছি। রোহিণী সে একটা নাম। কথাটা শুনেই হৃদি ধীর লয়ে চোখ খুলল। তার কপালে হালকা ভাঁজ পড়ল। সে খানিকটা ভ্রু কুঁচকে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, রোহিণীশ? এই রোহিণীশ আবার কে? শুভ্র ভুবন ভোলানো মায়াবী হাসিটা দিল। তারপর হৃদির নরম গালে নিজের আঙুল দিয়ে আলতো করে সুরসুরি দিতে দিতে গভীর চোখে তাকিয়ে বলল, যার অর্থ হলো চাঁদ, আর তুই আমার কাছে ঠিক ওই আকাশের চাঁদের মতোই সুন্দর, যার আলো ছাড়া আমার পুরো জীবনটা অন্ধকার। মুগ্ধ নয়নে শুভ্রর দিকে তাকিয়ে রইল হৃদি। এই মানুষটা দিন দিন তাকে এমন এক মায়ায় বাঁধা ফেলছে যে সে প্রতি মুহূর্তে তার প্রেমে আরও বেশি বেশি করে পড়ে যাচ্ছে। হৃদির এমন অপলক ও আকুল চাহনি দেখে শুভ্রর চোখের চাউনিও বদলে গেল। সে হৃদির মুখের আরও কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এভাবে তাকাস না রে, এভাবে তাকালে অন্য কিছু করতে ইচ্ছে করে। হৃদি যেন এক ঘোরের মধ্যে চলে গেছে। সে শুভ্রর চোখের দিকে তাকিয়েই মায়া জড়ানো গলায় জিজ্ঞেস করল। কি করতে ইচ্ছে করে? শুভ্র তার ঠোঁটের কোণে এক চিলতে গভীর ভালোবাসার হাসি ফুটিয়ে বলল, তোর এই ঠোঁট দুটোতে কামড় দিয়ে আদর করতে ইচ্ছে করে, তোকে একদম নিজের সাথে মিশিয়ে নিতে ইচ্ছে করে। শুভ্রর এমন তীব্র ও পুরুষালী কথায় হৃদির বুকের ভেতরটা দুলো উঠল। সে কিছুটা কেঁপে উঠে চোখ দুটো সামান্য নামিয়ে বলল, জানেন, আপনি যখন এইভাবে একদম কাছে আসেন না, আমার কেমন জানি লাগে, একটা অদ্ভুত ভয় ভয় কাজ করে ভেতরটায়। কেমন যেন নিঃশ্বাস আটকে আসে। হৃদির মুখে ভয়ের কথা শুনে শুভ্রর দুষ্টুমি মাখানো মুখটা হুট করে একটু গম্ভীর হয়ে গেল। সে হৃদিকে আর জোর করতে চাইল না।
সে হৃদির গাল থেকে হাত সরিয়ে নিয়ে একটু দূরে সরে যাওয়ার ভান করে বলল, ওকে ফাইন, তোর যখন ভয় লাগে আমি আর তোর এত কাছে আসবো না। বলেই শুভ্র হৃদির ওপর থেকে শরীরটা সরিয়ে নিয়ে বিছানা থেকে উঠতে গেল। কিন্তু শুভ্রর এই দূরে সরে যাওয়াটা হৃদির সহ্য হলো না। সে নিজের ভেতরের সবটুকু লজ্জা আর ভয় এক নিমেষে ঝেড়ে ফেলে আচমকা শুভ্রর মাথাটা নিজের 2 হাত দিয়ে শক্ত করে ধরে ফেলল। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই হৃদি তার মুখটা টেনে নিজের একদম কাছে এনে শুভ্রর ঠোঁটের উপর নিজের ঠোঁট দুটো মিলিয়ে দিল। আস্ত এক টুকরো ভালোবাসার ছোঁয়া নেমে এলো পুরো ভরে। শুভ্র মৃদু হেসে ওঠে, যেন সে মনে মনে জানতই হৃদি তাকে এভাবে আটকে রাখবে। আর এক মুহূর্তও না ভেবে সে গভীর উন্মাদনায় সাড়া দেয় হৃদির ঠোঁটে। দুজনের নিঃশ্বাস আটকে আসে, বুকের ধুকফুকানি বেড়ে যায় দ্বিগুণ। এই নিস্তব্ধ মধ্যরাতে চারপাশের সব কিছু ভুলে তারা একে অপরকে উজাড় করে ভালোবাসার প্রমাণ দিতে থাকে। প্রায় গুনে গুনে 6 মিনিট পর দুজনেরই যখন দম আটকে আসার উপক্রম হলো, তখন হাঁপাতে হাঁপাতে তারা একে অপরের ঠুঁট ছেড়ে দিল। শুভ্রর ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে হৃদির মুখে। সে হৃদির কপালে নিজের ঠুঁট ছুঁয়ে গভীর চোখে তাকিয়ে বলল, এত রোমান্টিক কবে হলে তুই? হৃদি তখনও লজ্জায় লাল হয়ে শুভ্রর গলা শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো। তারপর খুব মৃদু স্বরে বলল, যেদিন থেকে আপনার এই বেসামাল রূপটা দেখেছি ঠিক সেদিন থেকেই। শুভ্রর ঠোঁটে আবার সেই ভুবন ভোলানো হাসি ফুটে উঠল। সে হৃদির ঠোঁটে আরেকবার আলতো করে চুমু খেয়ে নিজের নাকের সাথে হৃদির নাক ঠেকিয়ে ফিসফিস করে বলল, সামলাতে পারবি তো আমাকে? হৃদি শুভ্রর চোখের দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে বলল, পারবো। শুভ্র এবার হৃদির কানের লতির কাছে নিজের মুখটা নিয়ে আসলো। তার তপ্ত নেশালো গলার ফিসফিসানি হৃদির কান ছুঁয়ে নামল। কাল রাতে দেখা যাবে কটুক সামলাতে পারে সে পাগলটাকে। কথাটা শোনা মাত্রেই হৃদির সর্বাঙ্গ জুড়ে এক তীব্র শিউরণ বয়ে গেল। লজ্জায় আর উত্তেজনায় তার শরীরের লোম খাড়া হয়ে উঠল। শুভ্র হৃদির এই কাঁপাকাঁপি দেখে আলতো করে হাসল, তারপর বলল, এবার তাহলে চল যাই। হৃদি শুভ্রর বুক থেকে মুখ না তুলেই অবুঝের মতো বলল, না। শুভ্র তার চুলে বিলি কেটে দিয়ে পরম মমতায় বলল, আই লাভ ইউ। হৃদিও আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। শুভ্রর বুকে আরও একটু মিশে গিয়ে বলল, আই লাভ ইউ টু। শুভ্র হৃদির ঘাড়ে মুখ ডুবালো। কাঁচা গোলাপ আর গাঁদা ফুলের এক মাতাল করা ঘ্রাণ হৃদির শরীর থেকে শুভ্রর নাসিকায় ভেসে আসতেই পুরুষটা যেন পুরো উন্মাদ হয়ে গেল। সে নিজের সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে ছোট ছোট তীব্র চুমু খেতে লাগল হৃদির ঘাড় জুড়ে। হৃদিও আর নিজেকে সামলাতে পারল না। তার অজান্তেই 2 হাত উঠে গেল শুভ্রর পিঠে। সে শক্ত করে শুভ্রর শার্ট খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে অনুভব করতে লাগল শুভ্রর প্রতিটি তপ্ত স্পর্শ। হৃদির এই নীরব সম্মতি পেয়ে শুভ্র নিজের ভেতরের আবেগকে আর কোনোভাবেই ধরে রাখতে পারল না। সে একদম পাগল হয়ে নিজের সাথে মিশিয়ে নিল হৃদিকে। নিস্তব্ধ ঘরের মাঝে কি হয়ে গেল তা কেউ জানল না। সময় কতটুকু কেটে গেল সেই হিসেবও কারও মনে রইল না। হঠাৎ হৃদির চোখের কোণ বিয়ে গড়িয়ে পড়া নোনতা পানির ছোঁয়ায় হুঁশ ফিরল শুভ্র নামক উন্মাদ পুরুষটির। এক লহমায় তার বুক জুড়ে এক তীব্র অনুশোচনা কেঁপে উঠল। সে নিজের সমস্ত উন্মাদনা ওখানেই থামিয়ে দিয়ে পরম মমতায় জড়িয়ে নিল হৃদিকে। তার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে অপরাধী গলায় হৃদির চোখের দিকে তাকিয়ে শুভ্র বলল, আমি সরি হৃদি, নিজেকে ধরে রাখতে পারিনি। অনেক অনেক বেশি পাগল হয়ে গেছিলাম। প্লিজ ফরগিভ মি, আই প্রমিস আর কষ্ট দেব না। কিন্তু হৃদির তরফ থেকে কোনো সার শব্দ পাওয়া গেল না। শুভ্র খানিকটা ঘাবিয়ে গিয়ে তার মুখের ওপর ঝুঁকে পড়ে ভালো করে তাকালো। দেখল হৃদি একদম নিথর হয়ে চোখ বন্ধ করে আছে, তবে বুকটা ওঠানামা করছে আর অবিরাম নিঃশ্বাস চলছে। শুভ্র আর দেরি না করে হৃদির 2 গালে আলতো করে হাত রাখল। আলতো চাপড় দিয়ে বেশ অস্থির গলায় বলল, এই বউ চোখ খোল প্লিজ। বললাম তো আই এম সরি, নিজেকে সামলাতে পারিনি। তবুও হৃদির চোখের পাতা নড়ল না। শুভ্রর এবার বুঝতে আর বাকি রইল না যে অতিরিক্ত ধকল, ক্লান্তি আর উত্তেজনার চোটে বেচারি জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞানহীন হৃদিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শুভ্র চরম আফসোস আর বিরক্তিতে নিজের মাথায় একটা থাপ্পড় মেরে বিড়বিড় করে উঠল, ছ্যা বাল, বাসরাতে যে প্ল্যানটা কালকের জন্য জমা রাখছিলাম নিজের ধরন্তর বুদ্ধিতে সেটা আজকেই কইরা বসলাম। ছ্যা, নিজের উপরেই কন্ট্রোলটুকু রাখতে পারলি না শুভ্র। শুভ্র বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত নিজের পোশাকগুলো ঠিকঠাক করে পরে নিল। তারপর পরম মমতায় বিছানার পাশে এসে নরম কম্বলটা টেনে হৃদির পুরো নিথর শরীরটা ভালো করে ঢেকে দিল। ওভাবে জ্ঞান হারিয়ে পড়ে থাকা ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে শুভ্রর বুকটা এক অদ্ভুত ভালোবাসায় মোচড় দিয়ে উঠল।
সে আবারও হৃদির কোপালে নিজের ঠোঁট ছুঁয়ে একটা দীর্ঘ তীব্র ভালোবাসার পরশ দিল। তারপর তার কানের কাছে মুখ নিয়ে একদম নেশায় বুঁদ হওয়া এক উন্মাদ প্রেমিকের মতো ফিসফিস করে বলল, আই এম সরি সোনা, আই সো সরি। তোকে এতটা ভালোবাসার যন্ত্রণায় ফেলে দেবো আমি নিজেই ভাবিনি। নিজেকে আর এক সেকেন্ড ধরে রাখতে পারিনি। তোর এই রূপের নেশা আমাকে আস্ত এক পাগল বানিয়ে ছেড়েছে। প্রমিস করছি জান, আর কখনো তোকে এভাবে কষ্ট দেব না। কালকে রেডি থাকিস চিরতরে এই শুভ্রের হওয়ার জন্য। আজকের পর থেকে আমাদের জীবনের প্রতিটি সকাল হবে তোর আর আমার, প্রতিটি দুপুর হবে তোর আর আমার, আর প্রতিটি রাত হবে শুধু তোর আর আমার বুকের স্পন্দনের। আই লাভ ইউ আমার রোহিণীশ, আই লাভ ইউ সো মাচ। নিজের জীবনের চেয়েও এই নিজের অস্তিত্বের চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসি তোকে। কথাগুলো শেষ করে শুভ্র বালিশের পাশ থেকে নিজের ফোনটা নিয়ে টাইম দেখল। স্ক্রিনে ভেসে উঠল রাত 2:40। এতক্ষণে নিশ্চয়ই হৃদিদের বাড়ির মেহমান আর আত্মীয় স্বজনরা যে যার রুমে চলে গেছে এবং পুরো বাড়িকে নিঝুম হয়ে এসেছে। শুভ্র আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা ঠিক মনে করল না। সে বিড়ালের মতো নিঃশব্দে পায়ে হেঁটে ব্যালকনিতে এসে দাঁড়ালো। তারপর চারপাশটা একবার দেখে নিয়ে পাইপ বেয়ে অত্যন্ত সাবধানে তরতরিয়ে নিচে নেমে এলো। নিচে নেমে মেন গেটের দিকে এগোতেই দেখল রাতের দারোয়ান ব্যাটা চেয়ারে বসে ঝিমোচ্ছে। শুভ্র আলতো করে একটু কেশে তার দৃষ্টি আকর্ষণ করল এবং কোনো কথা না বাড়িয়ে দারোয়ানের হাতে কিছু করকরে টাকার নোট গুজে দিল। মাঝরাতে এবং বকশিস পেয়ে দারোয়ানের চোখের ঘুম এক নিমেষে উধাও হয়ে গেল। সে খুশিতে গদগদ হয়ে দাঁত কেলিয়ে একটা স্যালিউট ঠুকল এবং গেটের তালাটা খুলে দিল। শুভ্র এক বুক প্রশান্তি আর উন্মাদনা নিয়ে মাঝরাতের ফাঁকা শান্ত রাস্তায় বেরিয়ে গেল। 20 মিনিটের মধ্যে বাইক চালিয়ে সোজা বাড়ির সামনে এসে থামল শুভ্র। গাড়ির বিকট শব্দে দারোয়ান তড়িঘড়ি করে দৌড়ে এসে গেট খুলে দিল। শুভ্র বাইকটা রেখে হনহন করে বাড়ির ভেতরে ঢুকল। হলরুমে তখনও ঝলমল করে আলো জ্বলছে, যার মানে বাড়ির সবাই এখনও জেগে আছে। শুভ্রকে ভেতরে ঢুকতে দেখেই সোহান চৌধুরী বেশ গম্ভীর গলায় বললেন, এত রাতে তোর কিসের কাজ ছিল শুনি? শুভ্র 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো না। সে সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠতে উঠতে বেশ স্বাভাবিক গলায় বলল, হৃদির কাছে গিয়েছিলাম আব্বু, এতক্ষণ ওর কাছেই ছিলাম, একটু পরে এসে কথা বলছে। বলেই শুভ্র নিজের রুমে ঢুকে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। এদিকে হলরুমে বসে থাকা আত্মীয় স্বজনদের সামনে সোহান চৌধুরী লজ্জায় যেন একদম মাটির সাথে মিশে গেলেন। কতটা নির্লজ্জ আর বেহায়া ছেলে হলে সবার সামনে এমন একটা সত্যি কথা এভাবে শটান বলে দেয়। রুমে ঢুকে শুভ্র আলমারি থেকে একটা তোয়ালে বের করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। শার্ট প্যান্ট খুলে কোমরে তোয়ালেটা পেঁচিয়ে সে শাওয়ারটা ছেড়ে দিল, কিন্তু শাওয়ারের ঠান্ডা পানিটা পিঠে লাগামাত্রই পুরো পিঠ যেন দাউ দাউ করে জ্বলে উঠল। তীব্র যন্ত্রণায় সে বাথরুমের ভেতর চেঁচিয়ে উঠল। শিট। শুভ্র তড়িঘড়ি করে পানির কলটা বন্ধ করল। তারপর ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সামনে গিয়ে নিজের পিঠটা ঘুরিয়ে তাকাতেই তার চোখ একদম কপালে উঠে গেল। পিঠ জুড়ে লম্বা লম্বা নখের বিচ্ছ্রি আঁচড়। ধারালো নখের টানে শুভ্রের পিঠের চামড়া ছিঁড়ে লাল টকটকে রক্ত বেরিয়ে এসেছে। কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। পিঠের এই ক্ষতবিক্ষত অবস্থা দেখে শুভ্রর বুঝতে আর এক মুহূর্তও বাকি রইল না যে তার তীব্র উন্মাদনা সামলাতে হৃদি তার পিঠে এই কাণ্ডটা ঘটিয়েছে। সে বিরক্তিতে দাঁত কিরমির করে নিজের পিঠের দিকে তাকিয়ে বলল, শালের শালে আবার বড় বড় কথা, আমাকে নাকি সামলাবে? এক রাতে পিঠের যে অবস্থা বানাই দিছে, ওর কাছে আবার গেলে তো আমার আর খোঁজে পাওয়া যাবে না। দেখতে একদম পুঁটি মাছের মতো, অথচ নখের কি ধার! বাপের জন্মে আমার পুঁটি মাছ দেখে নাই। শুভ্র কোনোমতে শাওয়ার শেষ করে একটা হালকা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে আসলো। হলরুমে পা রাখতেই দেখল ড্রয়িং রুমে পুরো চাঁদের হাট বসে আছে। এক কোনায় শুভ্রা, মিহি আর পাখি 3 বান্ধবী মিলে ফিসফিস করে দাঁড়িয়ে কথা বলছে। আরেক কোনায় ঈশান, রিফাত আর তুর্য আড্ডা দিচ্ছে। সোফায় বসে আছেন তুর্যের বাবা মা, রিফাতের বাবা মা এবং অন্যান্য দূর সম্পর্কের আত্মীয় স্বজন। শুভ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই সোহান চৌধুরী বেশ গম্ভীর গলায় ডাকলেন, শুভ্র, এদিকে আয়। শুভ্র কোনো কথা না বাড়িয়ে চুপচাপ এসে সোফার একপাশে বসল। তার বসার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে বেশ শান্ত। সোহান চৌধুরী গলাটা একটু ঝেড়ে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শুভ্র। শুভ্র কপালে হালকা ভাঁজ ফুটিয়ে জিজ্ঞেস করল, কিছু সিদ্ধান্ত আব্বু? সোহান চৌধুরী তুর্যের বাবার দিকে তাকিয়ে একবার হাসলেন।
তারপর শুভ্রর দিকে ঘুরে বললেন, আমি আর তুর্যের বাবা দুজনে মিলে ঠিক করেছি যে তুর্যের সাথে শুভ্রার বিয়ে নেব। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, তুর্য ছেলে হিসেবে অনেক ভালো আর গোছানো। তাছাড়া ও তোর নিজের বেস্ট ফ্রেন্ড, তাই তুই আমার চেয়েও তুর্যকে অনেক বেশি ভালো করে চিনিস। আশা করি এই বিয়েতে তোর অন্তত কোনো আপত্তি থাকবে না। এক লহমায় পুরো হলরুমে যেন এক জীবন্ত বোমা ব্লাস্ট হল সোহান চৌধুরীর এই আকস্মিক ঘোষণায়। শুভ্রার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে চোখের পলকে একদম পাথরের মতো স্থির হয়ে গেল। তুর্য হা হয়ে সবার দিকে তাকিয়ে আছে, তার নিজের বিয়ের আলাপ উঠেছে, তাও আবার কার সাথে? শুভ্রার সাথে, যাকে সে আজীবন নিজের বোনের নজর ছাড়া অন্য কোনো চোখে দেখার কথা ভাবতেও পারেনি। তবে সবার থেকে বেশি নিথর ও অসাড় হয়ে গেছে ঈশান। শুভ্রার বিয়ের কথা শোনা মাত্রই তার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। পুরো গলাটা এক নিমেষে ধরে আসলো। তার শরীর থেকে নড়াচড়া করার মতো সমস্ত শক্তি যেন কেউ এক টানে কেড়ে নিয়েছে। শুভ্র কিছুক্ষণ চুপচাপ থেকে গভীর চোখে সবার অবস্থা পর্যবেক্ষণ করল। তারপর সোহান চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল, তুর্য অনেক ভালো ছেলে, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু একটা বিষয়ে সফল হতে গেলে দুজনের সমান সম্মতি থাকতে হবে। এখন যদি তুর্য আর শুভ্র ওরা দুজনে এই বিয়েতে রাজি থাকে, তাহলে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। আমি চোখ বন্ধ করে তুর্যের হাতে আমার বোনকে তুলে দিতে পারবো। শুভ্রর এমন শটান ঘোষণায় হুট করেই সবার মুখে চিন্তার ভাঁজ পড়ল। পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। তুর্যের বাবা তখন সোফায় সোজা হয়ে বসে তুর্যকে ডাকলেন। তুর্য, এদিকে আয় তো বাবা। তুর্য মরা মানুষের মতো ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে আসলো। তুর্যের বাবা তার দিকে তাকিয়ে বললেন, তুর্য, আমি শুভ্রার সাথে তোর বিয়ে দিতে চাই। শুভ্রাকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে মেনে নিতে তোর কোনো আপত্তি আছে? তুর্য মাথায় হাত দিয়েও ভেবে পাচ্ছে না সে এখন কি বলবে। বাবার মুখের উপর না বলার মতো সাহস বা ধৃষ্টতা কোনোটিই তার নেই। সে এক চরম অসহায়ত্ব নিয়ে এক পলক পাখির দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো ততক্ষণে পানিতে স্পষ্ট টলমল করছে। এই বুঝি সবার সামনেই হু হু করে কেঁদে দেবে সে। পাখির সেই করুণ মুখটা দেখে তুর্য দ্রুত নিজের চোখ নামিয়ে নিল। তারপর চোখ দুটো শক্ত করে বন্ধ করে বুকের ভেতর এক দীর্ঘ তপ্ত শ্বাস চেপে ধরে ভাঙা গলায় বলল, না বাবা, আমার কোনো আপত্তি নেই। তুর্যের মুখ থেকে হ্যাঁসূচক জবাব শুনতেই হলরুমের থমথমে ভাব কেটে গিয়ে সবার মুখে আনন্দের হাসি ফুটল। তুর্যের বাবা অত্যন্ত গর্বের সাথে বুক ফুলিয়ে বললেন, আমার ছেলে তো, ওকে আমি খুব ভালো করে চিনি। ও আবার শুভ্রার মতো লক্ষ্মী মেয়েকে বিয়ে করতে আপত্তি জানাবে তা কি কখনো হয়? বাবার কথা শুনে বাকি সবাই হো হো করে হেসে উঠল। সোহান চৌধুরী তখন হাতের ইশারায় শুভ্রাকে নিজের কাছে ডাকলেন। কিন্তু শুভ্রা যেন ততক্ষণে নড়ার শক্তিটুকুই ভুলে গেছে। তার পুরো শরীরটা অবশ হয়ে আসছে, চোখের সামনে চারপাশের সব কিছু দুলছে। মনে হচ্ছে এক তীব্র ভূমিকম্প হচ্ছে তার মনের ভেতর। অনেক কষ্টে নিজের শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে সামলিয়ে সে কেঁপে কেঁপে এসে সোহান চৌধুরীর সামনে দাঁড়ালো। সোহান চৌধুরী তার সেই ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললেন, তোকে তো আর নতুন করে কিছু বলার নেই শুভ্রা, যা সিদ্ধান্ত নেওয়ার তা তোর সামনেই নিলাম। এখন বল, তোর কি তুর্যকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? শুভ্রার মনে হলো এই মুহূর্তে কেউ যেন তাকে বলল, এখন তোকে জ্যান্ত কবর দেওয়া হবে, এতে কি তোর কোনো আপত্তি আছে? বুক ফেটে কান্না আসতে চাইল তার, কিন্তু সবার সামনে নিজেকে সামলাতে নিজের দাঁত দিয়ে নিচের ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরে রাখল সে। নিজের ভেতরের এই তীব্র মানসিক যন্ত্রণা আর ছটফটানি মুখ বুজে সহ্য করতে লাগল শুভ্রা। এখন কি বলবে সে? কিভাবে সবার সামনে চিৎকার করে বলবে যে সে এই বিয়েটা করতে পারবে না, কারণ সে যে অন্য একজনকে নিজের মনের মণিকোঠায় বসিয়ে রেখেছে? সে ঈশানকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, শুভ্রা যাকে নিজের অজান্তে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে, সেই মানুষটি আর কেউ নয়, সে স্বয়ং ঈশান। শুধু ভালোবাসাই নয়, এই গম্ভীর ও শান্ত পুরুষটির প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে গেছে শুভ্রা নামক মেয়েটি। ঈশান ছাড়া আর অন্য কোনো পুরুষের প্রতি তার কখনো কোনো আলাদা ফিলিংস কাজ করেইনি। ঈশানকে চোখের সামনে দেখলে বুকের ভেতরের হার্টবিট যেভাবে অবাধ্য হয়ে বেড়ে যায়, সেই তীব্র ও মধুর অনুভূতি আর কোনো পুরুষকে দেখলে তার মনে জাগে না।
জীবনের প্রতিটা ভয়, ভালো লাগা, তীব্র অভিমান কিংবা আবদার তার সবকিছুই তো জড়িয়ে আছে কেবল ঈশানের সাথে। তাহলে মনের গভীরে আগলে রাখা ওই পুরুষটিকে ভুলে গিয়ে অন্য কাউকে নিজের স্বামী হিসেবে মেনে নেওয়া কি আদেও কোনোদিন সম্ভব? পৃথিবীর আর 10টা মেয়ের পক্ষে হয়তো পরিস্থিতি মেনে নিয়ে সম্ভব হলেও হতে পারে, কিন্তু শুভ্রার বেলায় তার মন পরিষ্কার বলে দিচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না। ঈশানকে না পেলে নির্ঘাত মরেই যাবে সে। কিন্তু এখন সে কি করবে? সবার সামনে চিৎকার করে কি বলে দেবে যে সে ঈশানকে ভালোবাসে? কিন্তু এই চরম সত্যি কথাটা সে মুখ ফুটে কিভাবে বলবে? ঈশান যে হিন্দু, তাদের সমাজ আর ধর্মের দেওয়ালটা যে বড্ড বেশি উঁচু। তার বাবা মরে গেলেও কখনো একজন ভিন্ন ধর্মের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবেন না। কোনো পরিবার বা মানুষই চায় না নিজের ধর্মকে অসম্মান করে সন্তানকে অন্য ধর্মে ঠেলে দেওয়ার জন্যে। তাহলে কি তার আর ঈশানের মিলন আদেও কোনোদিন সম্ভব? এই কট্টর পরিবার আর সমাজ কি কোনোদিন মেনে নেবে তাদের এই সম্পর্ককে? ভাবতেই চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল শুভ্রার। চোখের কোণে জমা হওয়া নোনা জলটুকু টলমল করে উঠল। তবুও ভেতরের সমস্ত শক্তি দিয়ে লড়াই করে অনেক কষ্টে সে কান্না আটকে রাখল। শুভ্রাকে এভাবে দীর্ঘক্ষণ চুপ করে থাকতে দেখে সোহান চৌধুরী পুনরায় কিছুটা কড়া গলায় বললেন, কি হলো শুভ্রা, কথা বলছিস না কেন? শুভ্রা আর সহ্য করতে পারল না। সে এবার মাথা তুলে ঝাপসা চোখে সরাসরি ঈশানের দিকে তাকাল। ঈশান তখন মাথা নিচু করে শক্ত পাথরের মতো ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তার শূন্য দৃষ্টি ফ্লোরের একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির। এই মুহূর্তে তার মনের ভেতর কি ভয়ানক ঝড় আর ভাঙচুর চলছে তা একমাত্র ওপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। ঈশানের এই নিস্পৃহতা দেখে শুভ্রা নিজের শেষ আশাটুকুও হারিয়ে ফেলল। সে আলতো করে চোখজোড়া বন্ধ করল এবং এক বুক কষ্ট চেপে ধরে কাঁপানো গলায় বলল, না, আমার কোনো আপত্তি নেই। সবার মুখে এক নিমিষে খুশির জোয়ার বয়ে গেল। ড্রয়িং রুমে উপস্থিত সবাই একসাথে তৃপ্তির সুরে আলহামদুলিল্লাহ বলে উঠল। অবশেষে দীর্ঘ আলোচনা আর দুই পরিবারের সম্মতিতে তুর্য আর শুভ্রার বিয়ের দিনক্ষণ পাকা করা হলো। ঠিক হলো এই আসন্ন বিয়ের মৌসুমেই তাদের 4 হাত এক করে দেওয়া হবে। শুভ্রা আর হৃদির বিয়ে ঠিক 2 দিন পরই ধুমধাম করে হবে তুর্য আর শুভ্রার বিয়ে। শুভ্রা এতক্ষণ কোনো মতে নিজেকে পাথরের মতো শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু এই চূড়ান্ত ঘোষণার পর সে আর 1 সেকেন্ডও পারল না। তার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে গেল। নিজের দাঁতে দাঁত চেপে কান্না আটকে শাড়ির কুচিটা এক হাতে শক্ত করে ধরে সে এক প্রকার দৌড়েই সিঁড়ির দিকে চলে গেল। পাছে সবার সামনে চোখের জল গড়িয়ে পড়ে সেই ভয়ে সে প্রায় লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। তার মনে হচ্ছে আর একটা মুহূর্তও যদি সে ওই হলরুমে দাঁড়িয়ে থাকে তবে সেখানেই বুক ফাটানো চিৎকার করে কেঁদে দেবে। হুট করে শুভ্রার এভাবে চলে যাওয়ার দিকে সবাই এক পলক তাকালো। ঈশানও তার অবশ হয়ে যাওয়া ঘাড়টা ঘুরিয়ে শূন্য চোখে সিঁড়ির দিকে তাকালো। তার কেন যেন মনে হচ্ছিল সে কোনো এক ভয়ানক নিকোষ কালো দুঃস্বপ্ন দেখছে, আর একটু পরেই হয়তো ঘুম ভেঙে যাবে, কেটে যাবে এই ঘোর। কিন্তু না, পরক্ষণেই নিষ্ঠুর বাস্তবতা তাকে চারপাশ থেকে আষ্টেপৃষ্টে গ্রাস করে নিল। এটা কোনো কাল্পনিক গল্প বা নাটক নয়, একদম নির্মম বাস্তব। আর সেই বাস্তবতার নির্মম আঘাতে প্রতিটা সেকেন্ডে তার বুকের ভেতরটা যেন শত শত তীরের ফলায় ক্ষতবিক্ষত হতে লাগল। শুভ্রার এই আকস্মিক দৌড়ে চলে যাওয়াটাকে বাকি সবাই একদম অন্য চোখে দেখল। বড়রা সহ মেহমানরা সবাই মৃদু হেসে উঠলেন। তারা ভাবলেন নতুন বিয়ের কথা শুনে লজ্জায় হয়তো মেয়েটা এভাবে মাথা নিচু করে পালিয়ে গেছে। সাধারণত বিয়ের কথা উঠলে সব বাঙালি মেয়েই যেমন লাজুক আচরণ করে, শুভ্রাও সেটাই করেছে এই ভেবে সবাই আবার নিজেদের খোশ গল্প আর বিয়ের আলোচনায় মেতে উঠল। এদিকে পাখির পক্ষেও এই দৃশ্য আর সহ্য করা সম্ভব হলো না। সেও চোখ ভর্তি পানি নিয়ে এক প্রকার দৌড়েই নিজের রুমের দিকে চলে গেল। পাখি এভাবে চলে যাওয়ার সময় তুর্য এক পলক তার দিকে তাকালো। পাখির সেই ভেঙে পড়া অবয়বটার দিকে তাকিয়ে তুর্য নিজের বুকের গভীর থেকে এক দীর্ঘ তপ্ত শ্বাস ফেলল, যার মধ্যে লুকিয়ে রইল এক রাশ অব্যক্ত কষ্ট আর এক বুক অসহায়ত্ব। জানালার ওলটপালট পর্দা গলে আসা সকালের হালকা সোনালি রোদটা সোজা এসে পড়ল হৃদির মুখের ওপর। সেই চেনা আলোটার ছোঁয়ায় হৃদি খুব ধীরে ধীরে নিজের চোখের পাতা মেলল।
কিন্তু চোখ খোলা মাত্রই এক তীব্র অবসাদ আর নিস্তেজ ক্লান্তি তার পুরো শরীর জুড়ে ভর করল। বিছানায় সামান্য এপাশ ওপাশ করতে যেতেই হৃদি টের পেল তার শরীরের প্রতিটা হাড়, প্রতিটা জোড় যেন একদম আলগা হয়ে যাচ্ছে। পুরো শরীরটা এক অদ্ভুত ভারী অনুভূতিতে অবশ হয়ে বিছানার সাথে লেপ্টে আছে। কোমর আর তলপেটে একটা চিনচিনে মৃদু ব্যথা প্রতিটা মুহূর্তে মাথা চাড়া দিয়ে উঠছে। একটা অদ্ভুত আবেশ আর একই সাথে এই তীব্র শারীরিক ক্লান্তির মিশ্রণ তাকে বিছানা থেকে উঠতে দিচ্ছে না। শরীর এতটুকুই নিস্তেজ আর দুর্বল হয়ে পড়েছে যে কম্বলটা সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর মতো বিন্দুমাত্র শক্তিও সে নিজের ভেতরে খুঁজে পাচ্ছে না। হুট করে তার কাল রাতের সমস্ত কথা মনে পড়ে গেল। মনে হওয়া মাত্রই মুহূর্তে তীব্র লজ্জায় লাল হয়ে সে কম্বলের তলে গিয়ে মুখ লুকালো। এক অদ্ভুত অনাস্বাদিত লজ্জায় তার বুকের ভেতরটা তোলপাড় করতে লাগল। কাল রাতে যে কি হয়ে গেল দুজনের মধ্যে তা বোধহয় কেউ টের পেল না। হুট করে শুভ্রা তার এত কাছে চলে আসলো, আর সেও কোনো বাধা দিতে পারল না। তার এই নীরব সম্মতি শুভ্র নামক পুরুষটাকে আস্ত একটা পাগল বানিয়ে ছেড়েছে সে। ঠিক তখনই দরজায় সজোরে কড়া নাড়লেন রাবেয়া এহসান। ওপাশ থেকে ডাক দিলেন, রিদি মা আমার, ওঠ, 8টা বেজে গেছে, মেহেদি লাগানোর মেয়েগুলো চলে এসেছে, তাড়াতাড়ি ওঠ। মায়ের গলার আওয়াজে আচমকা হুঁশ ফিরে পেল রিদি। আজ তো তার বিয়ে, আর সে কিনা এত বড় একটা কথা ভুলে বিছানায় অলসভাবে পড়ে আছে। মনে মনে ভাবল, সব দোষ ওই শুভ্রের। লোকটা কাছে আসলেই রিদি নিজেকে আর ধরে রাখতে পারে না। সে বিছানায় শুয়ে শুয়েই রাগে মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ একটা, শরীরটা একদম ব্যথা করে দিয়েছে, আর কোনোদিনও কাছে আসতে দেব না আমি। বেলা দুপুর 2টা। হৃদিদের বাড়ি এখন আত্মীয় স্বজনে একদম গমগম করছে। চারদিকে শুধু মানুষের হইচই, রান্নাবান্নার রাজকীয় আয়োজন আর অনবরত দামি দামি গাড়ির আসা যাওয়া শব্দ। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা দল বেঁধে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, আর ওদিকে সাউন্ড বক্সে তারস্বরে গান বাজছে, যার তীব্র আওয়াজে মনে হচ্ছে যেন পুরো মাটি কাঁপানো এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। নিচে যখন এই এলাহি কাণ্ড, তখন ওপরের শান্ত রুমে রিদিকে কোণের সাজে সাজানো হচ্ছে। পার্লার থেকে নামি দুজন রূপটান শিল্পী এসেছেন তাকে সাজানোর জন্য। আয়নার সামনে রিদি চুপচাপ বসে আছে, আর তার ওপর চলছে নিখুঁত কারিগরি। তাকে পরানো হয়েছে একটি গাঢ় লাল খয়েরি রঙের ভারী ও জমকালো সিল্কের লেহেঙ্গা। পুরো লেহেঙ্গা জুড়ে খাঁটি জারদোজি আর মখমলের ওপর সোনালি সুতোর চমৎকার কারুকাজ করা, যা আলো পড়তেই রাজকীয় আভায় চকচক করে উঠছে। কুচি করে পরা লেহেঙ্গার ঘেরটা পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। হৃদির ভরসা গলার ওপর শোভা পাচ্ছে কুন্দনের ভারী সীতাহার ও চোকার। কানে তার সাথে ম্যাচিং করা বড় ঝুমকো, আর কপালে জড়ানো একটি চমৎকার টিকলি। 2 হাত ভরে পরানো হয়েছে লাল আর সোনালি কাঁচের রেশমি চুড়ি, যার সাথে ঝুলছে মায়াবী কলিরে। পার্লারের মেয়েরা অত্যন্ত যত্ন নিয়ে হৃদির মুখে হালকা কিন্তু নিখুঁত ব্লাশন এবং চোখে ডার্ক স্মোকি মেকআপ করে দিয়েছে। ঠোঁটে লেহেঙ্গার সাথে মিলিয়ে গাঢ় মেরুন লাল রঙের লিপস্টিক দেওয়াতে তার মায়াবী রূপ যেন আরও ঠিকরে বেরোচ্ছে। সবশেষে তার মাথার উপর আলতো করে বসিয়ে দেওয়া হলো একটি বিশাল হালকা ওড়নার 1 লেয়ার ঘোমটা। ওড়নার চারপাশের চওড়া পাড়টা তার মুখের অবয়বকে এক অদ্ভুত কোণে নজর এনে দিয়েছে। ঘোমটার পাতলা নেটের আড়াল থেকে হৃদির ওই লাজুক নিষ্পাপ মুখটা দেখতে একদম স্বর্গের পরীর মতো লাগছে। শুভ্রা, মিহি আর পাখি আগেই হৃদিদের বাড়িতে চলে এসেছে। পাখি, মিহি দুজনে বাহিরে আত্মীয়দের সাথে সময় কাটাচ্ছে, আর শুভ্রা চুপচাপ হৃদির ঠিক পাশেই বসে আছে। শুভ্রার পরনে আজ ডার্ক খয়েরি আর মারুন শেডের একটি মডার্ন লং গাউন, যার সামনের দিকটা বুক থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত চেরা ফ্রন্ট ওপেন স্টাইলের, যা থেকে ভেতরের রাজকীয় সুতোর কাজ করা ঘেরওয়ালা স্কার্টটি মায়াবীভাবে উঁকি দিচ্ছে। গাউনের পুরো বুক জুড়ে, গলার চারপাশে এবং হাতার কবজিতে গোল্ডেন জারদোজি সুতোর নিখুঁত ও ভারী কারুকাজ করা। হালকা নেটের ওড়নাটি সে এক কাঁধে ভাঁজ করে ঝুলিয়ে রেখেছে, যার জমিনে ছোট ছোট চুমকির কাজ চকচক করছে। গলার উপর মানানসই একটি গোল্ডেন নেকলেস এবং 2 হাতে হালকা সোনালি চুড়ি। মাঝখানে নিখুঁত সিথি কেটে সিল্কি সোজা চুলগুলো 2 কাঁধের ওপর দিয়ে সামনে ও পিঠে খোলা ছেড়ে দেওয়া। পোশাকের এই আভিজাত্যপূর্ণ ও মডার্ন স্টাইল শুভ্রার পুরো অবয়বে এক রাজকীয় লুক এনে দিয়েছে।
দেখতে একদম খয়েরি পরীর মতো লাগছে শুভ্রাকে। কিন্তু এত সুন্দর একটি সাজের পরও তার মায়াবী মুখে হাসির কোনো লেশমাত্র নেই। চারপাশের আনন্দের কোলাহল, মানুষের হইচই আর উৎসবের পরিবেশ সবকিছুই তার কাছে প্রচণ্ড বিরক্তিকর লাগছে। আর মাত্র দুদিন বাদে তার নিজের বিয়ে, অথচ তার মনে হচ্ছে দুদিন পর তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। ভাবতেই বুক ঠেলে চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল, কিন্তু দাঁতে দাঁত চেপে সে কোনো রকমে কান্নাটা আটকে ফেলল। শুভ্রা মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সে আর কোনো দিন ঈশানের সাথে দুষ্টুমি করবে না, নিজে থেকে যেতে একটা কথাও বলবে না। মানুষটা হয়তো তার উপর এমনিতেই প্রচণ্ড বিরক্ত হয়, তাই অযথা আর কাউকে বিরক্ত করতে চায় না সে। এদিকে রিদি এখনও জানে না যে শুভ্রার বিয়ে ঠিক হয়ে গেছে। সকাল থেকে বিয়ের হাজারো ব্যস্ততার কারণে কেউ তাকে এই খবরটা বলার সময়টুকু পর্যন্ত পায়নি। ঠিক দুপুর ৩টের সময় চৌধুরী বাড়ির গাড়ির সারি সারি লাইন এসে রিদিদের বাড়ির নান্দনিকভাবে সাজানো বড় গেটের সামনে থামল। মোট ৮টি বিলাসবহুল গাড়ি একদম তাজা ফুল দিয়ে রাজকীয়ভাবে সাজানো হয়েছে, আর বাকিগুলো সাদাসিধেভাবেই এসেছে। সবার সামনে এগিয়ে এসে থামল শুভ্রের নিজের প্রিয় ব্ল্যাক মার্সিডিজ প্রাইভেট কার। গাড়িটির বনেট জুড়ে তাজা লাল ও সাদা গোলাপ আর রজনীগন্ধার এক বিশাল ও ঘন চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, যার একপাশ মায়াবী লতার মতো নেমে এসেছে বাম পাশের হেডলাইটের দিকে। উইন্ডশিল্ডের নিচে কাচের কোণ ঘেঁষে বসানো হয়েছে হালকা গোলাপি ও সাদা নেটের টিস্যু কাপড়ের বড় বড় চমৎকার বো এবং রিবন, যা হালকা বাতাসে আলতো করে কাঁপছে। গাড়ির চারপাশের দরজার হাতলগুলোতে রজনীগন্ধার ছোট ছোট ঝালর ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর পেছনের ব্যাগডালা জুড়ে রয়েছে লাল গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা একটি সুন্দর হৃৎপিণ্ডের অবয়ব। চকচকে কালো রঙের গাড়ির ওপর লাল সাদা ফুলের এই রাজকীয় কম্বিনেশন দূর থেকেও সবার চোখ ধাঁধিয়ে দিচ্ছে। বরের গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে প্রথমে নিচে নামল ঈশান, তার পরপরই পেছনের দরজা দিয়ে নামল রিফাত, আর সব শেষে বেশ গাম্ভীর্য নিয়ে গাড়ি থেকে নামলেন সোহান চৌধুরী। গাড়ির পিছনের সিটে রাজকীয় ভঙ্গিতে বসে আছে শুভ্র। তার পরনে আজ খাঁটি সিল্কের তৈরি একটি অত্যন্ত দামি সোনালী রঙের শেরবানি। শেরবানির কলার থেকে শুরু করে পুরো বুক জুড়ে সূক্ষ্ম সুতো আর জরির নিখুঁত কাজ করা। তার গলার দুপাশ দিয়ে ঝুলে আছে মখমলের একটি রাজকীয় উত্তরীয়, যা শেরবানির আভিজাত্যকে পুরোপুরি ফুটিয়ে তুলেছে। বাঁ হাতের কবজিতে চকচক করছে একটি দামি ব্র্যান্ডেড ঘড়ি। গাড়ি এসে থামলেও শুভ্র এখনও নিচে নামেনি। সে গাড়ির ভেতরে আরাম করে বসেই তার শেরবানির পকেট থেকে ফোনটা বের করল। ফোন স্ক্রিনের আলো তার মুখে পড়তেই সে আলতো হেসে রিদির হোয়াটসঅ্যাপে মেসেজ করল। চলে এসছো রোহিণীশ, রেডি তো তুই আমার হওয়ার জন্য। মনে রাখিস, আজ যদি তোকে নিজের করে নিয়ে যায়, ফেরার সব রাস্তা তোর জন্য ফরেভার বন্ধ হয়ে যাবে। পাশে বসা তুর্য শুভ্রের মিটিমিটি হাসির দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, কিরে শালা, এখন কি গাড়ি থেকে নামবি নাকি এভাবেই ভেতরে বসে থাকবি? ঠিক তখনই আশেপাশের সব মানুষ হইচই করে দৌড়ে গাড়ির সামনে এসে ভিড় জমালো বর দেখার জন্য। রাবেয়া এহসান তাড়াহুড়ো করে একটা রূপোর ট্রেতে মিষ্টি, শরবত আর একটা চকচকে হীরের আংটি সাজিয়ে নিলেন। বাঙালিদের নিয়ম অনুযায়ী বরকে মিষ্টি খাইয়ে কিছু উপহার দিয়ে গাড়ি থেকে নামাতে হয়, তাই রাবেয়া এহসান দ্রুত এগিয়ে এসে শুভ্রের পাশের গাড়ির দরজাটা খুললেন। শুভ্র তখনও নিজের মতো গভীর মনোযোগে ফোন চাপছে। রাবেয়া এহসান কাঁটা চামচ দিয়ে এক পিস রসালো মিষ্টি তুলে শুভ্রের মুখের সামনে ধরে স্নেহের সুরে বললেন, শুভ্র বাবা, হাঁ করো। মিষ্টির কড়া ঘ্রাণে নাক কুঁচকে গেল শুভ্রের। সে সামনে তাকিয়ে চামচের ডগায় মিষ্টিটা দেখেই মুহূর্তে মুখটা দূরে সরিয়ে নিল। ভ্রু কুঁচকে বিরক্তির সুরে বলল, হোয়াট আর ইউ ডুইং ফপি? মিষ্টি কেন? সরো প্লিজ এটা এখান থেকে। রাবেয়া এহসান মিষ্টিটা শুভ্রের আরও কাছে নিয়ে আবারও স্নেহের সুরে বললেন, একটু খা বাবা, নিয়ম তো, একটুখানি খেতে হয়। শুভ্র নাক সিটকে আরও খানিকটা পিছিয়ে গিয়ে বিরক্তির সুরে বলল, নো ফপি, সরো এটা এখান থেকে, আমি খাবো না। পাশ থেকে তুর্য এবার শুভ্রকে হালকা ধাক্কা দিয়ে বলল, আরে শালা, একটু খা না, খেতে হয়, নিয়ম এইটা। শুভ্র তুর্যের দিকে একদম বাঁকা চোখে তাকালো। তার ডার্ক চোখের মণিতে বিরক্তি ফুটিয়ে তুলে বলল, হ্যাঁ, তুই যখন রুলস অ্যান্ড রেগুলেশনের দরদ, তাহলে তুই খেয়ে নে। শুভ্রের মুখ থেকে এই চ্যালেঞ্জিং কথাটা শুনেই তুর্য জেদের বসে রাবেয়া এহসানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। সে বলল, আন্টি, আমাকে দেন, এই শালার বদলে আমিই খেয়ে দিচ্ছি। রাবেয়া এহসান আর কি করবেন, হেসে ফেলে তুর্যকেই মিষ্টিটা খাইয়ে দিলেন।
বরযাত্রী আর গেটের সামনে থাকা অন্য সব মানুষ তাদের এই কাণ্ড দেখে হো হো করে হেসে উঠল। তুর্য বেশ তৃপ্তি নিয়ে মিষ্টি চিবুতে চিবুতে শুভ্রকে খেপানোর জন্য বলল, তাহলে বউটাও আমায় দিয়ে দে, নিয়ম যেহেতু মানিস না। কারণ কবুল বলাও তো একটা নিয়ম। পরে দেখা গেল কাজী কবুল বলতে গেলে তুই মুখ ফিরিয়ে বলবি আমি কবুল বলবো না। কথাটা শোনা মাত্রেই শুভ্র একজোড়া জ্বলন্ত ও রাগী চোখে তুর্যের দিকে তাকালো। শুভ্রর ওই মারকুটে চাউনি দেখেই তুর্য আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। হাসতে হাসতে সাথে সাথে গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে চলে গেল। রাবেয়া এহসান এবার আলতো হেসে শুভ্রর ডান হাতের অনামিকায় দামি হীরের আংটিটা পরিয়ে দিলেন। আংটি পরানো শেষ হতেই শুভ্র খুব ধীর স্থির পায়ে রাজকীয় ভঙ্গিতে গাড়ি থেকে নিচে নেমে আসলো। অন্যদিকে হৃদি ফোনে শুভ্রর পাঠানো সেই রোম্যান্টিক মেসেজটা দেখছিল। মেসেজটা পড়ার পর তার মনের ভেতর কেমন যেন এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। সে নিজের অজান্তেই শুভ্রার হাতটা শক্ত করে ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে এসেছে। হৃদি ছাদের রেলিং ধরে নিচে ঝুঁকে গেটের কাছে শুভ্রদের গাড়ি আসা এবং মিষ্টি খাওয়ানোর সব কাণ্ড সাগ্রহে দেখছে। শুভ্রাও তার পাশে এসে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তবে নিচে মজার কাণ্ডে নয়, শুভ্রার চোখ দুটো সম্পূর্ণ নিজের অজান্তেই নিচে দাঁড়িয়ে থাকা ঈশানের ওপর গিয়ে স্থির হয়ে আছে। ঈশান এখন দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়ে রিফাতের সাথে বেশ মনোযোগ দিয়ে কি যেন একটা কথা বলছে। তার পরনে একটা চমৎকার অ্যাশ রঙের শার্ট আর সাথে ধবধবে সাদা জিন্স প্যান্ট। শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করে কোনোই পর্যন্ত গোটানো, যার ফলে তার সুগঠিত হাত দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথার চুলগুলো খুব সুন্দর করে জেল দিয়ে গুছিয়ে ব্যাক ব্রাশ করা, আর বাম হাতের কবজিতে শোভা পাচ্ছে একটি দামি ব্র্যান্ডের ঘড়ি। দূর থেকে হালকা রোদের মধ্যে রোদেলা দুপুরে ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে কোনো নামি দামি সিনেমার নায়ক শুটিংয়ের মাঝে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্রা পলকহীন চোখে সেই নায়কের দিকেই তাকিয়ে রইল, যার বুকে জড়িয়ে যাওয়ার অধিকারটুকুও তার আর মাত্র দুদিন পর চিরতরে হারিয়ে যাবে। ঠিক তখনই চেনা পৃথিবীর সব কোলাহল ছাপিয়ে ঈশানের তীক্ষ্ণ চাউনি আচমকা দিয়ে আছড়ে পড়ল ছাদের ওই শান্ত কোণে, যেখানে শরতের মেঘের মতো বিষাদ বুকে নিয়ে দাঁড়িয়েছিল হৃদি আর শুভ্রা। শুভ্রার দিকে চোখ পড়তেই এক লোহমায় ঈশানের বুকের ভেতরটা যেন থমকে গেল চারপাশের চেনা বাতাসও। ছাদের রেলিং ধরে পলকহীন নয়নে মেয়েটা তারই দিকে চেয়ে আছে, যেন চাক্ষুষ কোনো মায়ায় আটকে গেছে তার চোখের পাতা। আলতো বাতাসের হিল্লোলে শুভ্রার পিঠময় ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো চঞ্চলা মেঘের মতো উঠছে অবিরত। ঈশান যেন সেই তীব্র চাউনির ভার সইতে পারল না। এক বুক গোপন অস্বস্তি নিয়ে মুহূর্তে নিজের চোখজোড়া নামিয়ে নিল মাটির পানে। এদিকে বরের সাজে সজ্জিত শুভ্ররও ব্যাকুল চোখ দুটো ছিটকে গিয়ে পড়ল ছাদের সুনীল সীমানায়। প্রিয়াকে দেখা মাত্রই তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে দুষ্টুমি ভরা হাসি। সবার চোখের আড়ালে নিজের হাতটি ঠোঁটে ছুঁয়ে সে শটান এক বসন্তের হাওয়া ফ্লাইং কেস ছুড়ে দিল হৃদির উদ্দেশ্যে। হৃদি লজ্জায় আর বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। মনে মনে তীব্র অভিমানে গাল ফুলিয়ে ভাবল, লোকটার বুকে কি শরম লজ্জা বলতে কি কিচ্ছু নেই? এই ভরা মজলিসে এত মানুষের সামনে এমন অসভ্যতামি কেউ করে? কিন্তু মন তো অবাধ্য নদীর মতো, বারণ শোনে না। হাজার বকেটেও নিজের মনকে ধরে রাখতে না পেরে হৃদি যখন চোরের মতো আবারও নিচে তাকালো, অমনি দূর থেকে শুভ্র তার এক চোখ টিপে মায়াবী এক ইশারা ছুড়ল। সেই ইশারার তীব্র আঘাত যেন তীরের মতো সোজা গিয়ে লাগল হৃদির অবুঝ হাটে। এক লোহমায় স্তব্ধ হয়ে গেল তার হৃদস্পন্দন। সে বেশ বুঝল এই ছাদের কার্নিশে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা মানেই লোকটার এমন উন্মাতাল ভালোবাসার কাছে আত্মসমর্পণ করা। সে আর ঝুঁকি না নিয়ে দ্রুত শুভ্রার নরম হাতটি নিজের মুঠোয় পুড়ে এক প্রকার টেনেই ছাদ থেকে নিচে নেমে এলো। কিছুক্ষণের মাঝেই মিহি একরাশ ব্যস্ততা পায়ে নিয়ে দৌড়ে রুমে এসে ঢুকল। শুভ্রাকে ওভাবে শান্ত বসে থাকতে দেখে বিস্ময়ে চোখ কপালে তুলে বলল, তুই এখনো এখানে মূর্তির মতো বসে আছিস শুভ্রা? জলদি চল, গেট ধরতে হবে তো। শুভ্রা নিজের বিষণ্ণ চোখ দুটো মাটির দিকে নামিয়ে খুব মৃদু স্বরে বলল, তুই যা বোন, আমার এসবের মাঝে যেতে ইচ্ছে করছে না। মিহি দুই কোমরে হাত দিয়ে কৃত্রিম রাগে মুখ বাঁকিয়ে বলল,
কদম, কোনো বাহানা শুনবো না, চল বলছি। আমরা সব কাজিনরা মিলে আজ 1,00,000 টাকা আদায় করেই ছাড়বো। শুভ্রা মুখে আবারও একরাশ না বোধক শব্দ উচ্চারণ করতে চাইল, কিন্তু মিহি তার কোনো ওজোর আপত্তি না শুনে জোর করেই তার হাতটা টেনে নিয়ে এলো বাড়ির সাজানো গেটের সামনে। সেখানে তখন উৎসবের আমেজ তুঙ্গে। ফিতার ওপাশে বরপক্ষের তুর্য, রিফাত আর ঈশান বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে সোনালি শেরওয়ানির আভিজাত্য নিয়ে রাজপুত্রের মতো শোভা পাচ্ছে শুভ্র। আমন্ত্রিত অতিথিরা ততক্ষণে অন্দরে প্রবেশ করেছে। গেটের উপরে থরে থরে সাজানো রকমারি মিষ্টি আর কাঁচের গ্লাসে ভরা রঙিন শরবত। সব কাজিনরা মিলে সেখানে এক মায়ার বৃত্ত তৈরি করেছে। আজ এখানে এক লোভনীয় খেলা হবে। শরবতের গ্লাসের নিচে 1,000 টাকার মচমচে নোট রেখে সেই শরবত বরপক্ষের কাউকে তুলে নিতে হবে। যদি কোনো চতুর লোক নিখুঁত কৌশলে সেই গ্লাস তুলে শরবতটুকু উদরস্থ করতে পারে, তবে ওই 1,000 টাকার নোট চলে যাবে বরপক্ষের পকেটে। আর যদি কোনো ভুল চালে তারা হেরে যায়, তবে দণ্ড হিসেবে তার দ্বিগুণ অর্থ জরিমানা দিতে হবে কনেপক্ষকে। শুভ্রা গেটের এক কোণে এসে লোকচক্ষুর আড়ালে মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মিহি 1,000 টাকার নোটটি আঙুলের ডগার উঁচিয়ে ফিতার ওপারে দাঁড়িয়ে থাকা বরপক্ষের সবার উদ্দেশ্যে চ্যালেঞ্জের সুরে বলল, এই নিন আমাদের শর্তের টাকা। এবার আপনাদের দলের কোন বীরপুরুষ আছেন যিনি এই টাকা ছুঁয়ে শরবতের গ্লাস তুলবেন? রিফাত নিজের কলারটা হালকা ঝাঁকিয়ে বেশ একটা জাকালো ভাব নিয়ে বলল, আরে এ তো ডাল ভাত ব্যাপার, দাও দেখি টাকাটা আমার কাছে। তার এমন অতি উৎসাহী সংলাপ শুনে কনেপক্ষের সব কাজিনরা একযোগে খিলখিল করে হেসে উঠল। মিহি মুচকি হেসে রিফাতের বাড়িয়ে দেওয়া হাতের মুঠোয় টাকাটা গুঁজে দিয়ে বলল, বেশ তো, দেখা যাক আপনার কেমন সাহস। তবে মনে রাখবেন মিস্টার, এই খেলার নিয়ম কিন্তু বড্ড কড়া। যদি টাকাটা দিয়ে গ্লাস তুলে শরবতটা শেষ করতে পারেন, তবেই এই টাকা আপনাদের। আর যদি একটুও এদিক ওদিক হয়, তবে এর ডাবল টাকা জরিমানা গুনে তবেই ভেতরে ঢুকতে হবে। রিফাত টাকাটা হাতে নিয়ে বুক ফুলিয়ে একটু হাসল। ঠিক তখনই পাশ থেকে তুর্য এসে তার কাঁধে হাত রেখে ফিসফিস করে সতর্ক বার্তা দিল, রিফাত, সাবধানে করিস কিন্তু, একটু এদিক ওদিক হলেই মান সম্মান সব শেষ। চারপাশে তখন এক অদ্ভুত নীরবতা। সবার চোখ গিয়ে আটকেছে রিফাতের আঙুলের ডগায়। রিফাত গভীর মনোযোগ দিয়ে 1,000 টাকার কচকচে নোটটি শরবতের গ্লাসের নিচে সেই রুপোলি ট্রের সরু ফাঁক গলে ভেতরে ঢোকানোর আপ্রাণ চেষ্টা করতে লাগল। উপস্থিত সবার চোখ তখন কৌতূহলে চকচক করছে। রিফাত কপালে বিন্দু বিন্দু ঘাম জমিয়ে অতি সাবধানে ধীরে ধীরে টাকাটা গ্লাসের নিচে ঢুকিয়ে ফেলল। টাকাটা ভেতরে ঢুকতেই বরপক্ষের ছেলেরা একযোগে উল্লাসে ফেটে পড়ল। কেউ কেউ হাততালি দিয়ে ছন্দের সুরে চেঁচিয়ে উঠল, কিন্তু আসল খেলা তো এখনও বাকি। টাকা ঢুকলেও রিফাত এখন গ্লাসটা তোলার সাহস পাচ্ছে না। তার কেন যেন মনে হচ্ছে টাকার কোণা ধরে একটু টান দিলেই ভরপুর শরবতের গ্লাসটা উল্টে গিয়ে সব রস মাটিতে মিশে যাবে। রিফাতের এমন কিং কর্তব্য বিমূঢ় আর কাঁচুমাচু দশা দেখে কনেপক্ষের মেয়েরা হাসতে হাসতে একে অপরের গায়ে গড়িয়ে পড়তে লাগল। এতক্ষণের মেঘাচ্ছন্ন মন কেমন যেন এক ফুৎকারে উবে গেল শুভ্রার। সেও আর নিজের ভেতরের এই বাঁধভাঙা আনন্দ চেপে রাখতে পারল না। এক রাশ মুক্ত ঝরানো খিলখিল হাসিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। আর ঠিক সেই মায়াবী মুহূর্তেই ঈশান এক তীব্র মুগ্ধতা নিয়ে তাকালো শুভ্রার ওই চাঁদের মতো হাসি মুখটার দিকে। তার চেনা গণ্ডি পেরিয়ে মনটা যেন এক লহমায় হারিয়ে গেল। মেয়েটার ফর্সা গালে আবারও সেই চেনা টোল পড়েছে। মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ঈশান ভাবল, ইস, কি যে মিষ্টি লাগছে মেয়েটাকে আজ। শুভ্রা হাসতে হাসতেই এবার তার রূপলি কণ্ঠের সুর ছিটকে দিল রিফাতের দিকে। কি হলো রিফাত ভাইয়া? কিছুক্ষণ আগে তো নিজেকে খুব বড় বীর পুরুষ দেখাচ্ছিলেন, এখন হাত কাঁপছে কেন আপনার? এবার গ্লাসটা তুলুন দেখি। রিফাত নিজের কলারটা আরেকটু উঁচিয়ে বুক টান টান করে বেশ বীরত্বের সুরে বলল, আরে আমি কেন ভয় পাবো, এই তো এখনই তুলে দেখাচ্ছি। কথাটা শেষ করেই সে নিজের ডান হাতের 2 আঙুলে মচমচে নোটটা চেপে ধরল আর অন্য হাতে উপুর হয়ে থাকা কাঁচের গ্লাসটা শূন্যে তোলার চেষ্টা করল। কিন্তু বিধি বাম, গ্লাসটা সামান্য একটু উপরে উঠতেই ভারসাম্য হারিয়ে উল্টে গেল, আর মুহূর্তের মাঝেই সবটুকু রঙিন শরবত ট্রের উপর দিয়ে গড়িয়ে মাটিতে পড়ে গেল। ব্যাস, চারপাশ জুড়ে কনেপক্ষের মেয়েদের আনন্দের শোরগোল আর চিৎকার আকাশ ছুল। মিহি 2 হাত তুলে বিজয়ের উল্লাসে নিচে উঠে বলল, ইয়ে, আমরা জিতে গেছি। এবার আমাদের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে তবেই ভেতরে ঢুকতে হবে মিস্টার, নয়তো আজ আর বউ নিয়ে ঘরে ফেরা হবে না।
এমন ভরা মজলিসে বাজি হেরে গিয়ে রিফাত লজ্জায় লাল হয়ে বন্ধুদের পেছনে মুখ লুকানোর চেষ্টা করতে থাকে। ঈশান নিজের ঠোঁট কামড়ে ধরে কোনো রকমে ভেতরের উপচে আসা হাসিটা চেপে রাখে। তুর্য পকেটে হাত দিয়ে বেশ দাতাকর্ণের মতো ভাব দেখিয়ে বলল, আচ্ছা বাবা, মানলাম আমরা হেরেছি। এবার বলো কত টাকা চাই তোমাদের? আড়ালে লুকিয়ে থাকা শুভ্রার চঞ্চলা রূপটি যেন এক পলকে ফিরে পেল। সে ঠোঁটের কোণে এক চিলটে বিজয়ের হাসি ফুটিয়ে বেশ আভিজাত্যের সুরে বলল, পুরো 2 লাখ টাকা চাই। শরবত তোলার খেলায় হারার জরিমানা হিসেবে 1 লাখ, আর আমাদের বোনকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার গেট সেলামি 1 লাখ। এখন আর অযথা তর্ক না করে ভালো ছেলের মতো টাকাগুলো দিয়ে দিন দেখি। শুভ্রার মুখে এত বড় অঙ্কের ডিমান্ড শুনে তুর্য চোখ দুটো গোল গোল করে একটু সামনের দিকে ঝুঁকে এলো। তারপর কপালে হালকা ভাঁজ ফেলে রসিকতার সুরে বলল, হ্যাঁ বলো কি হে রূপবতী, টাকা কি গাছের পাতা নাকি যে বললেই গাছ থেকে ঝটপট ছিঁড়ে এনে তোমার হাতে তুলে দিলাম? শুভ্রা তুর্যের দিকে আরেকটু ঝুঁকে এসে চোখের কোণে এক চিলটে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলল, আর আপনারা পুরুষ নাকি ছাগল? এত বছর ধরে বড় বড় চাকরি আর বিজনেস করেও এই শুভ দিনে মাত্র 2 লাখ টাকা পকেট থেকে বের করতে পারছেন না? শুভ্রার এই ধারালো আর চটজলদি জবাবে কোণে পক্ষের মেয়েরা হাসতে হাসতে যেন লুটিয়ে পড়ল একে অপরের গায়ে। তুর্য তো পুরো আকাশ থেকে পড়ল। সে পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে করুণ চাউনিতে তাকিয়ে নালিশের সুরে বলল, ভাই তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখবে? কিছু একটা বলো। এই মেয়ে সবার সামনে আমাদের সোজা ছাগল বানিয়ে দিল। আমরা কি ছাগল? এই অপমান কি মেনে নেওয়া যায় ভাই? কত বড় অপমান! তুর্যের কথায় ঈশান এতক্ষণ চুপ থাকলেও এবার আর স্থির থাকতে পারল না। তার শান্ত গভীর চোখ দুটো সোজা গিয়ে নিবদ্ধ হল শুভ্রার ওই মায়াবী মুখের ওপর। সে 2 কদম এগিয়ে এসে একদম বরফ শীতল আর শান্ত গলায় বলল, কাউকে এভাবে ছাগল বলার রাইট তোমার নেই শুভ্রা। ঈশানের মুখ থেকে নিজের নাম ধরে এমন কঠোর শাসন আর শীতল কণ্ঠস্বর শুনে শুভ্রার বুকের ভেতরটা যেন এক লহমায় ধক করে উঠল। এক মুহূর্তের জন্য তার চারপাশের চেনা পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। ভেতরটা অভিমানে তোলপাড় করে উঠলেও সে নিজেকে কোনো রকমে সামলে নিল। মুখের অবয়বটাকে পাথরের মতো শক্ত করে এক বুক জেদ নিয়ে ঈশানের চোখের দিকে তাকিয়ে জবাব দিল, বলেছি, বেশ করেছি। আমাদের ন্যায্য টাকা বুঝিয়ে না দিলে আমরা আরও অনেক কিছু বলবো। কি করবেন আপনি? ঈশান শুভ্রার চোখের গভীর মনির দিকে তাকিয়ে নিজের কণ্ঠস্বরকে আরও শান্ত, আরও গম্ভীর করে বলল, আর কি বলবে শুনি? ঈশানের এই শান্ত চ্যালেঞ্জ যেন শুভ্রার ভেতরের জেদটাকে আরও 1000 গুণ বাড়িয়ে দিল। সে লোকলজ্জার সব ভয় এক ফুৎকারে উড়িয়ে দিয়ে ঈশানের একদম মুখের কাছে ঝুঁকে এলো। তারপর নিজের ফর্সা ডান হাতের তর্জনীটা ঠিক ঈশানের নাকের সামনে উঁচিয়ে এক নিঃশ্বাসে বলতে লাগে, শুনবেন আর কি বলবো? টাকা না দিলে আপনাদের আমরা এই চিড়িয়াখানার আস্ত একটা ডিরেক্টরি বানিয়ে দেব। প্রথমে তো আপনারা হলেন ওই আফ্রিকান জলহস্তি যারা শুধু বড় বড় হা করে গিলতে জানে কিন্তু কাজের বেলায় 0। তারপর আপনারা হলেন ওই বুনো গন্ডার যাদের চামড়া এত মোটা যে 2 লাখ টাকার ডিমান্ড শুনেও আপনাদের ইমোশন জাগে না। আরও বলবো, টাকা না দিলে আপনাদের আমরা ওই ল্যাজ কাটা ক্যাঙ্গারু বলবো যারা পকেটে টাকা না রেখে খালি লাফাতে লাফাতে বরযাত্রী আসতে জানে। এখানেই শেষ নয় মিস্টার ঈশান, আপনাদের চেহারা দেখে এখন মনে হচ্ছে ওই খাঁচায় বন্দি থাকা পাগল শিম্পাঞ্জি যারা কলা না পেয়ে দাঁত কিরমির করছে। আর আপনাদের এই দলবলকে দেখতে একদম ওই মেরু অঞ্চলের অলস সিল মাছের মতো লাগছে যারা বরফখণ্ড ফেলে রোদে এসে ডাইনোসর যুগের মতো হাঁ করে ঘুমায়। এমনকি টাকা না দিলে আপনাদের আমরা ওই জঙ্গল থেকে পালিয়ে আসা খেকশিয়াল আর শিং ভাঙা হরিণ বলতেও দ্বিধা করব না। এখন বলুন, ইজ্জত বাঁচিয়ে টাকা দেবেন নাকি পুরো অ্যানিমাল কিংডমের খেতাব মাথায় নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস চিবোবেন? শুভ্রার মুখ থেকে এক নিঃশ্বাসে পশু পাখির এমন আজব কীর্তির ফিরিস্তি শেষ হতেই ঈশান আর নিজের ভেতরের প্রবল ধাক্কাটা সামলাতে পারল না। সে অকস্মাৎ বড্ড জোরে কেসে উঠল, এমন বিষম খাওয়া কাশি যে কোনো মতে আর থামার নাম নেই। ঈশানের এই অবস্থা দেখে তুর্য আর রিফাত ভরকে গিয়ে তাড়াতাড়ি পাশ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি বাড়িয়ে দিল। ঈশান এক ঢোকে পুরো গ্লাসের পানিটা খেয়ে তবেই যেন একটু স্বস্তি পেল। বড় বড় শ্বাস নিতে নিতে সে লাল হয়ে যাওয়া চোখে শুভ্রার দিকে তাকালো।
সেই খয়েরি পরী তখন নিজের 2 হাত বুকের ওপর শক্ত করে ভাঁজ করে মুখটা একটু কুঁচকে বেশ একটা বিজয়ের অহংকার নিয়ে তারই দিকে তাকিয়ে আছে। চারপাশের মেয়েরা তো হাসির চোটে একে অপরের গায়ে ঢলে পড়ছে। কেউ কেউ হাসতে হাসতে একদম লুটিয়ে পড়ার জোগাড়। অবশেষে গেটের সেই তুমুল বাগযুদ্ধ আর মিষ্টি মধুর ঝগড়াঝাটিতে কোণে পক্ষের মেয়েরাই শেষ হাসি হাসল। বরের বন্ধুদের সমস্ত বুদ্ধি আর অজুহাত বুড়ো আঙুল দেখিয়ে পুরো 2 লাখ টাকায় আদায় করেই ছাড়ল তারা। টাকাটা মিহির হাতে আসতেই সব মেয়েরা খুশিতে বিজয়ের উল্লাসে চিৎকার করে উঠল। এরপর রীতি মেনে শুভ্রের সামনে একটি চকচকে কাঁচি তুলে দেওয়া হলো ফিতা কাটার জন্য। শুভ্র নিজের ভেতরের চরম বিরক্তিটা চেপে রেখে এক টানে ফিতাটা কেটে দিল। ফিতা কাটার সাথে সাথেই চারপাশ হাততালির শব্দে মুখরিত হয়ে উঠল। ঠিক পরমুহূর্তেই মিহি আর তার সাথে থাকা আরও কয়েকটা চঞ্চল মেয়ে দুষ্টুমি ভরা হাসিতে মেতে উঠে একসাথে কয়েকটা পার্টি স্প্রে ট্রিগার করে দিল বরপক্ষের ছেলেদের ওপর। মুহূর্তের মধ্যে সাদা ফ্যানিল তরল ছিটকে এসে পড়ল শুভ্র, তুর্য, রিফাত আর ঈশানের দামি পোশাক আর চুলে। সেই সাদা তরলে মাখামাখি হয়ে ছেলেদের অবয়ব দেখে মনে হচ্ছে যেন এক একটা জ্যান্ত সাদা ভেড়া দাঁড়িয়ে আছে। শুভ্র নিজের দামি সোনালি শেরওয়ানির ওপর ওই সাদা ফেনা দেখে রাগে আর বিরক্তিতে দাঁতে দাঁত চিপল। পকেট থেকে টিস্যু বের করে ফেনা মুছতে মুছতে বিরক্তির সুরে বলল, হোয়াট ইজ দিস? এসব নৌনা কি দিয়েছিস? মিহি তখনও নিজের হাসি থামাতে না পেরে পেটে হাত দিয়ে বলল, আরে ভাইয়া, রেগে যাচ্ছ কেন? এটা তো একদম খাঁটি বিদেশি পারফিউম। দেখো না তোমাদের সবাইকে কেমন চমৎকার আর সুন্দর দেখাচ্ছে। মিহির এই রসাত্মক মন্তব্যে উপস্থিত সমস্ত মেয়েরা আবারও হাসির বন্যায় ভেসে গেল। অবশেষে গেটের সমস্ত আনন্দ, খুনসুটি আর নিয়মের মধুর পর্ব শেষ হলো। রাজকীয় আভিজাত্য নিয়ে শুভ্র বরের জন্য সুসজ্জিত সেই প্রধান আসনে গিয়ে বসল। রাত 8টা। সকল আনন্দ, সকল উল্লাস, সকল গান আর হাসির রেশ ধীরে ধীরে মিলিয়ে যেতে না যেতেই সম্পন্ন হল শুভ্র আর হৃদির বিয়ের পবিত্র আয়োজন। দ্বিতীয়বারের মতো তারা আবদ্ধ হল এক অটুট বন্ধনে। দ্বিতীয়বারের মতো মহান আল্লাহকে সাক্ষী রেখে একে অপরের নাম লিখে নিল নিজেদের নিয়তির পাতায়। যেন বহুদিনের বিচ্ছিন্ন দুটি নদী আবারও ফিরে পেল একই মোহনা। বহু প্রতীক্ষার দুটি হৃদয় আবারও খুঁজে পেল একই ঠিকানা। কিন্তু মিলনের আনন্দের মাঝেও বিদায়ের বেদনা তো চিরকালই নিঃশব্দে অপেক্ষা করে থাকে। বিদায়ের মুহূর্তে হৃদি ছুটে গিয়ে ইকবাল এহসানকে জড়িয়ে ধরল। বাবার বুকে মুখ গুজতেই বুকের ভেতর জমে থাকা সমস্ত কান্না বাঁধ ভাঙা নদীর মতো উছলে বেরিয়ে এলো। চারপাশের কোলাহল স্তব্ধ হয়ে গেল তার কাঁপতে থাকা কণ্ঠের কাছে। আব্বু, আমি জানি আজ তুমি তোমার সমস্ত চাওয়া হারিয়ে আমার সমস্ত পাওয়া পূর্ণ করে দিয়েছ। নিজের স্বপ্নকে নিঃশব্দে বিদায় জানিয়ে আমার স্বপ্নকে 2 হাত ভরে আশীর্বাদ করেছ। তুমি চাইলে আমাকে তোমার ইচ্ছের পথে হাঁটাতে পারতে, কিন্তু তার বদলে নিজের সুখের পথে নিজের হৃদয়টাই বিছিয়ে দিয়েছ। আমি জানি আমি তোমার সেই মেয়ে হতে পারিনি যে মেয়েকে নিয়ে তুমি নিখুঁত সব স্বপ্ন এঁকেছিলে। তোমার পছন্দের মানুষকে জীবনসঙ্গী করতে পারিনি। কিন্তু বিশ্বাস করো আব্বু, ভালোবাসা বড়ই অদ্ভুত এক অনুভূতি। সে কারো অনুমতি নেয় না, কারো নিয়ম মানে না। সে নিঃশব্দে আসে, হৃদয়ের দুয়ারে কড়া নাড়ে, তারপর একদিন সমস্ত অস্তিত্ব নিজের করে নেয়। শুভ্র ভাইও আমার জীবনে ঠিক তেমন করেই এসেছিল, যেন পথের ধারে পড়ে থাকা এক নামহীন ফুল, যার দিকে প্রথমে কেউ ফিরেও তাকায় না, অথচ সেই ফুলের ঘ্রাণে আমার সকাল জাগে, সেই ফুলের ঘ্রাণে আমার সন্ধ্যা নামে। সেই সুবাস ছাড়া আমার আকাশ ফিকে লাগে, বাতাস বিষণ্ণ লাগে, পৃথিবীর সমস্ত রং মলিন লাগে। মনে হয় ফুলটা যদি ঝরেও যায় তবুও তার ঘ্রাণ আমার আত্মার ভেতর বেঁচে থাকবে। ফুলটা যদি হারিয়েও যায় তবুও তার স্মৃতি আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকবে। আব্বু, পৃথিবীতে হাজার ফুল ফুটুক, হাজার সুবাস ভেসে আসুক, তবুও আমার হৃদয় খুঁজবে শুধু সেই একটুকরো ঘ্রাণ, যে ঘ্রাণে আমি আমার জীবন চিনেছি, আমার ভালোবাসা চিনেছি, নিজেকেও নতুন করে চিনেছি। আমি ক্ষমা করে দিও আব্বু, যদি কোনোদিন তোমার স্বপ্নের আকাশে আমি মেঘ হয়ে এসে থাকি, যদি কোনোদিন তোমার প্রত্যাশার প্রদীপে অজান্তে অন্ধকার নামিয়ে দিয়ে থাকি, তাহলে তোমার এই অবাধ্য মেয়েটাকে ক্ষমা করে দিও। কারণ আমি তোমার অবাধ্য হতে চাইলেও তোমার ভালোবাসার কাছে কোনোদিন অবাধ্য হতে পারিনি। আজ আমি তোমার বুক ছেড়ে অন্য এক ঘরে যাচ্ছি,
কিন্তু বিশ্বাস করো, মেয়েরা শুধু ঠিকানা বদলায়, বাবার প্রতি ভালোবাসা বদলায় না। সময় বদলায়, ঋতু বদলায়, জীবন বদলায়, কিন্তু বাবার জন্য মেয়ের হৃদয়ে যে ভালোবাসার নদী বয়ে চলে, তার স্রোত কোনো দিন থামে না, কোনো দিন শুকিয়ে যায় না। বলি হৃদি বাবার বুকে মুখ লুকিয়ে আরও জোরে কেঁদে উঠল। তার কান্না যেন আর শুধু কান্না ছিল না, ছিল বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা সব অভিমান, সব ভয়, সব ভালোবাসার একসাথে ভেঙে পড়া। বাবার পাঞ্জাবি ভিজে যাচ্ছিল মেয়ের চোখের জলে, আর সেই ভেজা কাপড়ের ভাঁজে ভাঁজে জমা হচ্ছিল বিদায়ের নির্মম সত্যটা। ইকবাল হাসান মেয়ের মাথায় স্নেহভরা হাত বুলিয়ে দিলেন, তারপর তাকে আরও শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বললেন, দূর পাগলি, তোকে কে বলেছে তুই ব্যর্থ মেয়ে? আমার চোখে তুই কোনোদিন ব্যর্থ ছিলি না, আজও না। আমি তো শুরু থেকেই শুভ্রকে মনে মনে পছন্দ করতাম। মনে মনে ভাবতাম এমন একটা ছেলে যদি আমার ঘরের জামাই হতো। কিন্তু মানুষের চাওয়া আর সৃষ্টিকর্তার চাওয়া তো এক হয় না মা, তাই নিজের মনের কথাগুলো কখনো মুখে আনিনি। অথচ দেখ, সৃষ্টিকর্তা না চাইলে কিছুই হয় না। হয়তো তিনি আমার বুকের গভীরে লুকিয়ে থাকা সেই ইচ্ছেটাই শুনে ফেলেছিলেন। তাই তো আজ সত্যি সত্যি শুভ্র আমার ঘরের জামাই হয়ে গেল। তিনি থামলেন, গলাটা কেঁপে উঠল। তুই বরং আমাকে ক্ষমা করে দিস মা। তোকে অনেক কষ্ট দিয়েছি, অকারণে বকাঝকা করেছি, অনেক সময় এমন ব্যবহার করেছি যেটা মনে করলে আজও আমার নিজের কষ্ট হয়। কিন্তু তখন যে আমার হাত পা বাঁধা ছিল রে মা, আমি না চাইতেও পরিস্থিতির কাছে হার মেনে পাষাণ হতে বাধ্য হয়েছিলাম। কারণ ভাইসাব তোদের এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এখন বল, আমি কিভাবে ভাইসাবকে ডিঙিয়ে তোদের পাশে দাঁড়াতাম? কিভাবে? তার কণ্ঠ আরও ভারী হয়ে এলো। বিশ্বাস কর মা, তোকে কষ্ট দেওয়ার আগে আমি শতবার কষ্ট পেয়েছি। তোর চোখের জল দেখার আগে আমার বুক রক্তাক্ত হয়েছে। কিন্তু কিছু অসহায়ত্ব থাকে যেগুলোর কাছে মানুষ চাইলেও জিততে পারে না। তাই যদি পারিস, এই অসহায় বাবাটাকে ক্ষমা করে দিস মা। শেষ কথাটা বলতেই ইকবাল হাসানের চোখ থেকেও টুপটাপ করে জল গড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সেই বিয়ের সেই আলো ঝলমলে হলরুমটা যেন অন্য এক আবহে ঢেকে গেল। কিছুক্ষণ আগেও যেখানে হাসির ঢেউ উঠছিল, সেখানে এখন কান্নার স্রোত বইছে। মনে হচ্ছিল আনন্দের আকাশটাকে হঠাৎ করেই ছুঁয়ে গেছে বিদায়ের মেঘলা বিকেল। পাশেই দাঁড়িয়ে থাকা রাবেয়া হাসান নিজের শাড়ির আঁচল মুখে চেপে ধরলেন, তবুও চোখের জল আটকাতে পারলেন না। মায়ের বুকটাও যে মেয়ের বিদায় সমান শূন্য হয়ে যায়। শান্ত স্থির স্বভাবের ইমনও আর নিজেকে সামলাতে পারল না। চোখ মুছতে মুছতে সেও কেঁদে ফেলল। ঠিক তখনই সোহান চৌধুরী ধীর গম্ভীর পদক্ষেপে এগিয়ে এলেন। তার উপস্থিতিতেই আশেপাশের মানুষগুলো আবার চুপ হয়ে গেল। তিনি এসে ইকবাল হাসানের সামনে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত দুজনের চোখ একে অপরের দিকে স্থির রইল। তারপর সোহান চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, আমি নিজেই একদিন বলেছিলাম এই সম্পর্ক আমি কোনোদিন মানব না। কথাটা শুনে চারপাশ আরও নিস্তব্ধ হয়ে উঠল। তিনি মৃদু হেসে আবার বললেন, আর আজ আমি বুক ফুলিয়ে বলছি, এই সম্পর্কটা আমার কাছে অত্যন্ত সম্মানের। শুধু সম্মানের না, অনেক উঁচুতে রাখা একটা সম্পর্ক। তাই ইকবাল, তুমি একদম নিশ্চিন্ত থাকো। হৃদিকে আমরা কখনো কোনো কষ্ট পেতে দেব না। ও আজ থেকে শুধু আমাদের বাড়ির বউ নয়, ও আমার আরেকটা মেয়ে। তিনি কথা বলতে বলতে হৃদির মাথায় হাত রাখলেন। আজ থেকে আমার মেয়ে একটা না, দুটো মেয়ে। এক মেয়েকে জন্ম দিয়েছি, আরেক মেয়েকে মন দিয়ে গ্রহণ করেছি। কথাগুলো শেষ হতেই চারপাশে জমে থাকা ভারী আবেগের ভেতর যেন এক ফোঁটা প্রশান্তির বৃষ্টি নেমে এলো। হৃদি কান্না ভেজা চোখে এগিয়ে গিয়ে সোহান চৌধুরীকে জড়িয়ে ধরল। সেই জড়িয়ে ধরাটা ছিল না শুধু মামা শ্বশুরকে আলিঙ্গন করা, ছিল দুটি পরিবারের মাঝখানে দাঁড়িয়ে থাকা সমস্ত সংকোচ, সমস্ত দূরত্ব আর সমস্ত অচেনাকে এক নিমিষে আপন করে নেওয়ার এক নীরব স্বীকৃতি। মনে হচ্ছে এক মুহূর্তেই শ্বশুর আর বাবার মাঝখানের অদৃশ্য দেয়ালটা ভেঙে গুড়িয়ে গেছে, আর তার জায়গায় জন্ম নিয়েছে নতুন এক সম্পর্কের উষ্ণতা। এরপর ইকবাল হাসান ধীর পায়ে শুভ্রর সামনে গিয়ে দাঁড়ালেন। মুখে হাসি রাখার চেষ্টা করলেও চোখ দুটো বারবার ভিজে উঠছিল। বছরের পর বছর ধরে বুকের ভেতর আংলে রাখা সবচেয়ে কলিজাটাকে আজ অন্য একজনের হাতে তুলে দেওয়ার মুহূর্তটা যে কোনো বাবার জন্যই সবচেয়ে কঠিন। তিনি শুভ্রর ডান হাতটা নিজের হাতের ওপর নিলেন। তারপর কাঁদতে থাকা হৃদির নরম কাঁপতে থাকা হাতটা তুলে এনে পরম যত্নে শুভ্রর হাতের ওপর রাখলেন।
দুটি হাতের মিলনটুকু দেখে মনে হচ্ছে যেন একজন বাবা তার সমস্ত বিশ্বাস, সমস্ত দোয়া আর সমস্ত নিশ্চিন্ততা একজোড়া হাতের মাঝে রেখে দিচ্ছেন। ইকবাল হাসান দুই হাত একসাথে চেপে ধরে শুভ্রর চোখের দিকে তাকালেন। তারপর ভাঙা কাঁপা কণ্ঠে বলতে লাগলেন, শুভ্র, আজ থেকে আমার কলিজার টুকরোটাকে তোমার হাতে তুলে দিলাম। ও দেখতে যেমনই হোক, আমার কাছেও চাঁদের চেয়েও দামি। এই মেয়েটাকে আমি বুকের ভেতর রেখে বড় করেছি। নিজের সুখ দুঃখ ভুলে ওর হাসিটাকে আগলে রেখেছি। কখনো গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিইনি। ওর চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠত। আমার মেয়েটা বড্ড অবুঝ, বড্ড ছেলে মানুষ, অনেক সময় না বুঝেই ভুল করে ফেলে। কখনো যদি এমন কিছু করে বসে, তুমি ওকে শাসন করো, ওকে বুঝিয়ে দিও, প্রয়োজন হলে বকাও দিও, কিন্তু কখনো মন থেকে দূরে ঠেলে দিও না বাবা। রাগ করে যদি বলো চলে যা তোর বাবার বাড়ি, ও হয়তো সত্যিই চলে আসবে, কিন্তু তোমার অবহেলা ও সহ্য করতে পারবে না। কারণ মেয়েরা রাগ সহ্য করতে পারে, শাসন সহ্য করতে পারে, অভিমানও সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করতে পারে না। আজ আমি শুধু আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি না, আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান আমানতটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার হৃদয় তো তোমার ভালোবাসার সুবাসে পাগল হয়ে আছে। তোমার নাম শুনলে ওর চোখে আলো জ্বলে ওঠে, তোমার কথা বললে ওর মুখে হাসি ফুটে ওঠে। ওর পৃথিবীটাকে তুমি সুন্দর করে রেখো বাবা। ওর ভালোবাসার এই সুবাসটুকু যেন কোনো দিন হারিয়ে না যায়। চারপাশে তখন পিন পতন নীরবতা, কারোর চোখ শুকনো নেই। ইকবাল হাসান হঠাৎ দুহাত জোর করে ফেললেন। সেই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বললেন, বাবা হিসেবে আজ তোমার কাছে হাত জোড় করে শুধু একটা ভিক্ষা চাই। ওর চোখের এই জলটুকু যেন শুধু আজকের বিদায়ের জন্যই হয়। জীবনের আর কোনো দিন, কোনো কষ্টে, কোনো অবহেলায়, কোনো একাকিত্বে যেন আমার মেয়ের চোখে জল না আসে। আমি জানি পৃথিবীতে সব সুখ দেওয়া কারো পক্ষে সম্ভব না, তবুও যতটুকু পারো ওকে আগলে রেখো। আমার মাকে ভালো রেখো বাবা। অনেক ভালো রেখো। শেষ কথাটা বলেই ইকবাল হাসানের গলা আটকে গেল, কাঁধ কেঁপে উঠল। এতক্ষণ ধরে বুকের ভেতর বন্দি করে রাখা কান্নাটা আর ধরে রাখতে পারলেন না তিনি। চোখের জল গড়িয়ে পড়ল অবিরাম। ইকবাল হাসানের ওমন আকুল করা কথাগুলো শুনে শুভ্রর বুকের ভেতরটাও কেমন যেন মোচড় দিয়ে উঠল। এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও এবার তার চোখ দুটো আর্দ্র হয়ে এলো। চোখের কোণে জমে থাকা জলরাশি বারবার ঝাপসা করে দিচ্ছিল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখটাকে। সে পরম শ্রদ্ধা আর বিনয়ের সাথে ইকবাল হাসানের হাতির উপর নিজের অন্য হাতটা রাখল। তারপর তার কাঁপতে থাকা দুটো হাত শক্ত করে ধরে সরাসরি তার চোখের দিকে তাকালো। ধীর কণ্ঠে বলতে শুরু করল,